খামারে অনেক বড় রোগের আক্রমণ। এই শীতকালে হাঁস খামারে ম্যাক্সিমাম যে রোগগুলো হয়ে থাকে তার মধ্যে ডাক প্লেগ, ডাক কলেরা অন্যতম। প্রায় শোনা যাচ্ছে খামার ধ্বংস হয়ে যাচ্ছে, খামার নষ্ট হয়ে যাচ্ছে, একের পর এক হাঁস মারা যাচ্ছে। অনেক বড় ধরনের রোগের আক্রমণ ঘটেছিল। কি ভাবছেন? অন্য কারো খামারে? না, আমার খামারে। অনেকেই অবাক হচ্ছেন, অনেকেই প্রশ্ন হয়তোবা করবেন কিংবা কমেন্ট বক্সে লিখবেন যে আপু, আপনার খামারে বড় ধরনের রোগের আক্রমণ কিভাবে সম্ভব? আপনি তো আমাদেরকে অ্যাডভাইস দেন, আপনি আমাদেরকে পরামর্শ দেন, তো আপনার খামারে কেন বড় রোগের আক্রমণ হবে? বিস্তারিত অবশ্যই বলবো। আমার খামারেও যে বড় ধরনের রোগের আক্রমণ হতে পারে এবং আমার খামারে বড় রোগের আক্রমণ হয়েছে, কেন হয়েছে আমি কারণ চিহ্নিত করতে পেরেছি। কয়েকটা কারণকে আমি উল্লেখযোগ্য হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বড় রোগের আক্রমণ কেন হয়েছে, এই বড় রোগ থেকে পরিত্রাণের জন্য আমি কি কাজ করেছি, আদৌ পরিত্রাণ পেয়েছি কিনা, কি ভুল ছিল, এই ভুলগুলো আপনারা যদি রিপিট করেন আপনাদেরও এই বড় ধরনের রোগের আক্রমণ হতে পারে এবং এই রোগ থেকে আমার খামার থেকে আপনারা অনেক কিছু কিন্তু শিখতে পারেন। তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখা এবং শোনার অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে এত বড় রোগের আক্রমণ আমার খামারে হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আজকে আমার খামারটা সুস্থ। আজকে আমার খামারের হাঁসগুলো অনেক চঞ্চল এবং আমার খামারের হাঁসগুলো 4 দিন আগেও খাবার বন্ধ করলেও এখন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে খাবার খাচ্ছে। এই খামারে আমার যে পরিমাণ ডিম ছিল তার 10 ভাগের 1 ভাগ ডিম আমি গত পরশু দিন পেয়েছি। যে পরিমাণ ডিম ছিল তার শতকরা 80% ডিম নাই হয়ে গিয়েছিল এই বড় রোগের আক্রমণের জন্য। কি সেই রোগ, কেন হলো, বিস্তারিত বলবো এবং আপনারা যারা খামারিগণ আছেন তারা কিভাবে সতর্ক থাকবেন তার জন্য কিছু মেসেজ আপনাদেরকে দিব। প্রায় 1 সপ্তাহ আগে, প্রায় বললে ভুল হবে, গত বৃহস্পতিবার থেকে আমি বুঝতে পারি আমার খামার অলরেডি অ্যাটাকটেড, অর্থাৎ বড় ধরনের রোগ আমার খামারে এসে গেছে। কিন্তু হঠাৎ করে যে আমি বুঝতে পারি, হঠাৎ করে কি এই রোগের আবির্ভাব হয়েছে কিংবা কেন হয়েছে, আর হঠাৎ করে কেনই বা আমি বুঝতে পারলাম, এই রোগের কিছু সিমটম দেখা যায়। সেই সিমটমগুলো কি আমি লক্ষ্য করতে পেরেছিলাম, কেন পারিনি? সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে আমার দুটো খামার, বর্তমানে দুটো খামারের দায়িত্ব আমি দুজনকে দিয়েছি। তো প্রথম খামারের দায়িত্বে আছে পাবেল এবং দ্বিতীয় খামারের দায়িত্বে আছে রাব্বি ওরফে মনির। রাব্বিকে আপনারা অনেকেই চেনেন। রাব্বিকে আমি কিন্তু কয়েকটা খামারে পাঠিয়েছিলাম তাদের খামার দেখাশোনার জন্য, আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন। তো মেইন যে পয়েন্টগুলো কিংবা মেইন যে কারণগুলো আমি অনুসন্ধান করতে পেরেছি, আপনাদেরকে যদি না জানাই আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন কিংবা এই ইনফরমেশনটা জানার পর অবশ্যই আপনারা কিছুটা হলেও শিক্ষা লাভ করতে পারবেন। দুটো খামারের দায়িত্ব দুজনকে দেওয়ার কিন্তু কিছু কারণ আছে। আমি একা দুটো খামার যদি চালাতে চাই কিংবা পরিচালনা করতে যাই তাহলে পসিবল হবে না, কারণ আমার দুটো খামারে অলমোস্ট 1500 হাঁস আছে ডিম পাড়া। তো এই 1500 হাঁস আমার 4টা শেডে বিভক্ত। আমি ইচ্ছা করলেও এই 1500 হাঁস একটা খামারে রাখতে পারি না। একটা খামারে কেন রাখতে পারি না এ নিয়ে অবশ্যই আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে উপহার দিব, আপনাদের সামনে অবশ্যই আমি প্রেজেন্ট করব। তো যাই হোক, দুটো খামার দুই জায়গায় অবস্থিত এবং দুটো খামারের দায়িত্ব আমি দুজনকে দিয়েছি। আর আপনারা জানেন যে আমি আমার খামারের যে খাবার, ডিম পাড়া হাঁসের খাবার কিংবা ছোট বাচ্চার খাবার যাই হোক না কেন আমি নিজ হাতে তৈরি করি। সেই নিজ হাতে তৈরি করতে গিয়ে প্রতিদিন আমাকে কিন্তু সেখানে থাকতে হয়। পাশাপাশি আমার খামারের জন্য আমি যে খাবার তৈরি করি সেই খাবারে কিন্তু সীমাবদ্ধ না। আপনারা অনেকেই বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার আমার খামারের পাশাপাশি আপনারাও কিন্তু নিচ্ছেন এবং আপনাদের খামারের ওপর বেস করে আপনারা আমার হাতে তৈরি খাবারটা নিচ্ছেন এবং আপনাদের সঙ্গে কথা বলে
আপনাদের খামারের আপডেট শুনে, আপনাদের খামারের সুস্থতা, আপনাদের খামারের ডিমের আপডেট শুনে তারপর কিন্তু আপনাদের জন্য আমাকে খাবারটা তৈরি করতে হচ্ছে। মোট কথা আমার খামারের পাশাপাশি আপনাদের খামারের জন্য আমাকে খাবার তৈরি করতে হচ্ছে। তো সেখানে আমাকে কিন্তু উপস্থিত থাকতে হয় এবং আলাদা আলাদা ফর্মুলা মেনটেন করে খাবার তৈরি করতে হয়। এবং অনেক সময় এরকম হয় যে সবার কথা চিন্তা করতে গিয়ে, সবাইকে সঠিকভাবে সঠিক সময়ে খাবার দিতে গিয়ে আমার খামারে স্টকে আমি কোনো খাবার রাখতে পারি না। যেমন আজকে যে খাবারটা আমি তৈরি করলাম, 1000 কেজি যদি তৈরি করি, আমার অর্ডার যদি থাকে 800 কেজি, তাহলে 200 কেজি আমার খামারের জন্য আমি রেখে দেই। কিন্তু হঠাৎ করে সন্ধ্যায় যদি কোনো খামারি আমাকে ফোন করে বলে যে আপু আমি আজকে আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি কিংবা আমি টাকা পাঠাচ্ছি, আমাকে যে কোনোভাবে 2 বস্তা খাবার দিতে হবে, তো সেখান থেকে কিন্তু আমাকে 100 কেজি খাবার মাইনাস করতে হয় বাধ্যতামূলক। কারণ তার খামারে মাত্র 2 দিনের খাবার থাকে কিংবা 3 দিনের খাবার থাকে। আমি যদি আজকে কুরিয়ারে বুকিংটা না করি, তাহলে আগামী 2 দিন পর সে খাবার পাবে না, তার খামারে খাবার থাকবে না। তো আগামীকাল আমি খাবার তৈরি করতে পারবো এবং আমার খামারে দিতে পারবো। তো এভাবেই কিন্তু প্রতিনিয়ত, আমি বলছি না প্রতিদিন, মাঝে মাঝে এরকম হয় যে আমার খামারের জন্য একবেলা কিংবা 2 বেলার জন্য যে খাবারটা স্টক করি, সেই খাবারটাও আমার প্রিয় খামারি ভাই বোনদেরকে দিতে হয়। যদিও আমি এমনিতেই দেই না, টাকার বিনিময়ে দেই। আপনাদের টাকা দিয়ে আমি খাবার তৈরি করে আপনাদেরকে দেই, কিন্তু আমার খামারের জন্য যে খাবারটা 2 বেলার জন্য স্টক করি, সেই খাবারটা দিতে হয়। পরদিন সকালে সকল ম্যাটেরিয়ালস অ্যাড করে শ্রমিক এবং আমি যখন সঠিক সময়ে খাবারটা তৈরি করতে যাই, সঠিক সময় কিন্তু খাবারটা অনেক সময় তৈরি হয় না। এবং খাবারটা তৈরি করতে গিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টা ব্যয় হয়ে যায়। সেই সময়ে খাবার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টার্গেট থাকে যে খাবার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা খাবার নিয়ে খামারে যাব, কিংবা যারা আমার খামারের দায়িত্বে আছে তাদের টার্গেট থাকে যে খাবারটা নিয়ে তারা খামারে যাবে। তো সেই সময় খাবার মাপা কিংবা ওজন করার সময় থাকে না, যার কারণে সঠিকভাবে খাবার ওজন করা সম্ভব হয়নি। এবং সেই সময়ে আমি আমার খামারের প্রায় 1 সপ্তাহ খোঁজ খবর নিতে পারিনি তেমনভাবে, যে কয় কেজি খাবার খেয়েছে, আজকে কত কেজি কম খেয়েছে, আদৌ খাবার ঠিকভাবে খেয়েছে কি না। তো গত সপ্তাহে এরকম ছিল যে আমার খামারের খাবার প্রায় থাকতো না, 1 ঘন্টা 2 ঘন্টা। আমি কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করেছি এই ব্যাপারটা, আপনারা অনেকেই হয়তো বা বিশ্বাস করতে পারেননি, কিন্তু এটাই বাস্তবতা। তো এভাবে খাবার দিতে দিতে এরকম হয়ে যায় যে 1 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন আমি আমার এই প্রথম কিংবা এই দ্বিতীয় খামারের, নদীর পাড়ে যে খামার আছে সেই খামারের খোঁজ নিতে পারিনি কিংবা এক্সাক্ট খাবারের পরিমাণটা জানতে পারিনি, যার ফলশ্রুতিতে আমার হাঁসের ক্ষুধামন্দা হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি আমার হাঁস কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছিল, আমি বুঝতে পারিনি। তো আমার হাতে তৈরি খাবার যে সকল খামারি নেন, আমি কিন্তু তাদেরকে কিছু শর্ত দেই। শর্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিদিনের খাবারের আপডেট দিতে হবে, কি পরিমাণ খাবার খেয়েছে সেটা জানাতে হবে, কি পরিমাণ ডিম দিয়েছে সেটা জানাতে হবে, এবং আপনাদের এলাকার ওয়েদারটা একটু যদি পারেন জানাবেন। তো এটা কেন বলি, একটু যদি আপনারা বুঝতে পারেন, দেখেন যে আমি 3-4 দিন আমার খামারের খাবারের এক্সাক্ট পরিমাণটা জানতে পারিনি কিংবা জানা সম্ভব হয়নি। সেই সময়টাতে হাঁসের কিন্তু প্রবলেম হয়ে গেছে। আমি বলছি না যে আমি আমার খামারের খাবারের পরিমাণটা জানতে পারিনি বিধায় খামারে প্রবলেম হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সেই সময় কিছু কারণ ছিল, সেই সময়ে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমের কারণে আমার হাঁসগুলো রোগে আক্রান্ত হয়েছে। তো আমি কি প্রবলেম কিংবা কি সমস্যাকে দায়ী করছি কিংবা কি কারণ হতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করছি। তো প্রথম কারণ আবহাওয়া। এতটাই শীত ছিল যে সকালবেলা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরিস্থিতি ছিল না। এবং দ্বিতীয় যে কারণ, সেই কারণটা হচ্ছে আমার ঘরের মেঝে কাঁচা, আমি ইচ্ছা করলেও প্রতিদিন মেঝেটা পরিষ্কার করতে পারিনি। এবং এই সমস্যাটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আরও একটু আমার হাঁসের ঘরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মেঝেটা কাঁচা, যার কারণে আমি ঘরের চতুর্দিকে কিন্তু পর্দার ব্যবহার করতে পারিনি। তো একদিকে শুধু পর্দার ব্যবহার করেছি, এখনও টাঙ্গানোই আছে পর্দাটা, একদিকে পর্দার ব্যবহার করেছি এবং 3 দিকে 2 দিকে 3 দিকে
প্রায় ফাঁকা থাকতো। তো সেখান থেকে কিন্তু শীত আসার অনেকটাই সম্ভাবনা ছিল। তো এটা একটা কারণ, আমি দুটো কারণ উপস্থাপন করলাম। তো তৃতীয় যে কারণ, এই ঘরে গ্যাস হয়ে গিয়েছিল, হালকা গ্যাস অনুভব করছিলাম, যার কারণে আমি বুঝতে পারি যে নিচে যদি আমি একটু ছাই দেই কিংবা বালু দেই তাহলে হয়তো বা নিচের যে গ্যাস সেটা একটু হলেও নিবারণ হবে এবং হাঁসগুলো সুস্থ থাকবে। যার কারণে আমি ছায়ের ব্যবস্থা করি। এবং একটু বাইরে দেখাই আপনাদেরকে, ছাইয়ের বস্তা আমরা কিন্তু প্রায় 10 বস্তা ছাই আমরা সংগ্রহ করি। এখানে ছাইয়ের বস্তা রাখা আছে। এখানে আমি কিন্তু 4 বস্তা ছাই সংরক্ষণ করি এবং এরকম একটা বস্তা খামারের সামনে আমরা রেখে দিই। খামারের সামনে রেখে দিয়ে যেদিন আমি খামারের সামনে রেখে দিই না, সেদিন অনেক বেলা হয়ে গিয়েছিল কিংবা সন্ধ্যা হয়ে গিয়েছিল, হাঁস তোলার সময় হয়ে গেছে, ঠিক এই জায়গাটাতে আমি ছায়ের বস্তাটা রাখি। ছায়ের বস্তা রাখার পর এই পাত্র দিয়ে আমি মাত্র 2 বোল ছাই এই ঘরের ভিতরে দিতে পারি, বাকি ছাইগুলো কিন্তু এখানেই ছিল। তো পরদিন সকালে আমি খামারে আসতে একটু দেরি করি, রাব্বি ছিল, তো আমি বিকেলে আসি। বিকেলে এসে দেখে যে এই পুরো ছাইয়ের বস্তাটা মাটির নিচে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং এই ছাই এই জায়গা থেকে আমি যে জায়গায় আসছি এই জায়গা পর্যন্ত ছড়িয়ে আছে। তার মানে কি, এই ছাইগুলো হাঁসগুলো খেয়েছে এবং এই হাঁসগুলোই কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা হাঁসেই প্রায় ছাই খেয়েছে। জানি না, আমি বলছি না যে এজন্য হাঁসের পেটের সমস্যা হয়েছে কিংবা খাদ্যে অজীর্ণ হয়েছে, তাদের ফুড পয়জনিং হয়েছে, তবে এটাকেও আমি একটা কারণ বলে চিহ্নিত করছি। আর একটা কারণ আমি অনুসন্ধান করে দেখেছি যে আমার খামারটা যেখানে অবস্থিত তার পাশেই কিন্তু গ্রাম, ভরা গ্রাম, এবং সেখানে 5টা 10টা করে সবাই হাঁস পালন করে। আমি দেখাচ্ছি গ্রামটা, হাঁস এবং মুরগি পালন করে। তো আমি জানতাম না যে তাদের খামারে কিংবা তাদের সেই হাঁস মুরগিতে রোগ হয়েছে কিংবা তাদের হাঁস মুরগি মারা গেছে। তো যখন রোগের আক্রমণ হয়েছে তার একদিন আগে আমি জানতে পারি যে তাদের যে হাঁস ছিল, মুরগি ছিল, প্রায় শেষ হয়ে গেছে, মরে গেছে, নদীতে ফেলে দিয়েছে কিংবা তাদের 1টা 2টা হাঁস মুরগি মারা গেছে। তো এইখানে গ্রামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই 1টা 2টা 5টা 10টা করে হাঁস মুরগি পালন করে। তো তাদের খামারে কিংবা তাদের সেই হাঁস মুরগিতে কিন্তু মহামারী চলে আসছিল। তো সেখান থেকেও তার কিছু বাতাসে হোক কিংবা যেভাবেই হোক, সেই মহামারী কিংবা এগুলো যেহেতু ভাইরাস বাতাসের মধ্যেও ছড়ায়, তো সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। তো এই সকল কারণকে আমি মনে করছি যে আমার খামারে মহামারী কিংবা এই বড় ধরনের রোগ আক্রমণ হওয়ার মূল কারণ কিংবা এই সকল কারণকে ঘিরেই আমার খামারে এই মহামারীটা আসছে। আমি যে কারণগুলোকে চিহ্নিত করেছি আপনারা সবাই নিজ নিজ অভিজ্ঞতার আলোকে জানাবেন যে আমি যে কারণগুলোকে চিহ্নিত করেছি এই কারণগুলো এক্সাক্ট কিনা কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা। তো যাই হোক, এই কারণগুলো আমার মনে হয় যে কোনো একটা কারণ কিংবা একাধিক কারণে আমার খামারে হাঁসগুলো অ্যাটাক্ট হয়েছে। তো যেদিন আমি জানতে পারি যে হাঁসগুলো অসুস্থ, আসলে ফার্স্ট স্টেপে আমি জানতে পারিনি। যেদিন খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে সেই সময় আমি কিন্তু বুঝতে পারি। আমি বলছি না যে খাবার মেপে মেপে দেইনি কিংবা যে ছিল সে মেপে দেয়নি এজন্যই প্রবলেম হয়েছে কিংবা কিছু জানার ছিল না। আমি যদি খামারে উপস্থিত থাকতাম খাবার মাপার দরকার ছিল না, আমি কিন্তু চোখে দেখেই কিংবা খাবারের তাদের চাহিদা, তাদের আচরণ, তাদের চলাফেরা দেখে বুঝতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি আমি কাজে ব্যস্ত ছিলাম, আমার বাড়িতে কাজ হচ্ছিল এবং প্রতিদিন খাবার তৈরি আমার নিজের খামারের জন্য শুধু নয়, আমার নিজের খামারের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে আমার প্রিয় খামারি ভাই বোনেরা বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার যেহেতু নেন, তো সেখানে কিছু সিকিউরিটি মেনটেন করতে হয়, কিছু দিক নির্দেশনা মেনটেন করতে হয় এবং তাদের খামারের উপর বেস করে আমাকে খাবার তৈরি করে দিতে হয়, তাই আমি সবসময় খামারে আসতে পারি না। তো যাই হোক, খামারটা আমার যেদিন অ্যাট্রাক্টেড হয়ে যায় কিংবা আমি বুঝতে পারি সেদিন আসলে প্রায় 3 দিন হয়ে গেছে, এবং ফলস্বরূপ আমি বুঝতে পারি যে হাঁসগুলো মারাত্মক রোগেই চলে আসছে। আমি যেদিন বুঝতে পারি সেদিন কিন্তু খাবারের পরিমাণ প্রায় 80%
কম ছিল, অর্থাৎ যদি 100 কেজি খাবার খেত তাহলে সেদিন 20 কেজি খাবার খেয়েছে। পরদিন আমি বোঝার পরদিন দেখতে পারি যে খাবার মাত্র 10 থেকে 12 কেজি খাচ্ছে। তো হাঁস কী পরিমাণ অসুস্থ ছিল একটু আপনারা যদি খাবারের পরিমাণটা হিসাব করেন কিংবা খাবারের পরিমাণটা একটু গেস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো খাবার যেহেতু এত কম খাওয়া শুরু করছিল এবং চোখ মাথা ফুলে যাচ্ছিল, চোখ দিয়ে পানি পড়ছিল এবং দুর্গন্ধযুক্ত মল ছিল এবং মলে পরিবর্তন দেখা দিয়েছ। মলে পরিবর্তন দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বুঝতে পারি এবং 100% শিওর হই যে আমার খামারটা জানি না ঠিক হবে কি না, কিংবা আমার খামারটা বড় ধরনের রোগের কবলে পড়েছে। আর এই ধরনের রোগের কবলে পড়ার পর কোনো খামার 100% সুস্থ হয়েছে কিংবা সবগুলো হাঁস সুস্থ থেকেছে এই রেকর্ড এখন পর্যন্ত বাংলাদেশে নাই। তবে এই রোগ একটা খামারে আঘাত হানলে সামান্য একটু ভুলে খামারটা ধ্বংস করে দিতে পারে। 70 থেকে 80% হাঁস নষ্ট হয়ে যেতে পারে, 70 থেকে 80% হাঁস মরে যেতে পারে। তো উপরওয়ালার কাছে লাখো লাখো শুকরিয়া যে 1 সপ্তাহের ব্যবধানে আজকে আমার খামারে হাঁসগুলো সুস্থ। গত পরশু দিনেও কিন্তু 80% সুস্থ ছিল এবং গতকালকে 90%। আলহামদুলিল্লাহ আজকে আমি বলতেই পারি যে 98% হাঁস সুস্থ আছে। তো কি চিকিৎসা দিয়েছি কিংবা আমার এই 7 দিনের জার্নিটা কেমন ছিল আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চিকিৎসা হিসাবে সবচেয়ে বড় চিকিৎসা কিংবা সবচেয়ে বড় সতর্কতা আমার ছিল যে মূল যেটা প্রবলেম খাদ্যে অরুচি। তো তখন আমি গেস করলাম যে খাদ্যে পরিবর্তন আনতে হবে, রেগুলার খাবার অবশ্যই দেওয়া যাবে না এবং অসুস্থ হাঁসকে সেই ধরনের খাবার আমাকে তৈরি করে দিতে হবে। আমি যেহেতু খাবার তৈরি করি তো অবশ্যই সেই ফর্মুলা কিংবা সেই ব্যাপারটা আমার হাতেই কিন্তু নিয়ন্ত্রিত ছিল। আমি ইচ্ছা করেই যে খাবার পরিবর্তন সেটা করতে পারি। তো আমি সর্বপ্রথম খাবারে পরিবর্তন আনি এবং অসুস্থ হাঁসগুলোকে যে খাবারটা দেওয়া উচিত, যে ধরনের মেডিসিন দেওয়া উচিত, আমি সেই ধরনের মেডিসিন দিয়ে সেই ফর্মুলা মেনটেন করে খাবার তৈরি করি। সর্বপ্রথম আমি খাবারে পরিবর্তন আনি এবং দ্বিতীয়ত আমি এই খামারে A to Z দায়িত্বে থাকি। আমার এই খামারে আমি কাউকে আসতে দেই না এবং খাদ্য তৈরি থেকে আমি বিরত থাকি। আমি অন্য খামারে যাওয়া থেকে বিরত থাকি। আমি শুধুমাত্র এই খামারে সারাদিন এবং রাত্রের দায়িত্বে থাকি। তো দায়িত্বে থাকা অবস্থাতে আমি যে কাজগুলো করি, আমি একের পর এক মেডিসিন চালিয়েছি, একের পর এক খামারটা স্প্রে করেছি, একের পর এক খামারটা আমি পরিষ্কার রাখার ট্রাই করেছি এবং আমি বড় ধরনের হায়ার অ্যান্টিবায়োটিক থেকে খামারটাকে মুক্ত রেখেছি। আমার এগুলো কিন্তু ডিম পাড়া হাঁস, যে কোনোভাবে আমি যদি হায়ার অ্যান্টিবায়োটিক দিতাম হয়তো বা কোনো হাঁস সুস্থ হতো, হয়তো বা হতো না, কিন্তু সুস্থ হওয়ার পরে ডিমের পার্সেন্টেজ 0 হয়ে যেত এবং দীর্ঘদিন হাঁস থেকে আমি ডিম পেতাম না। তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু হাঁস সুস্থ হয়েছে আমি আশা করতে পারি যে 1 সপ্তাহের ব্যবধানে হাঁসগুলো থেকে আবারও আমি ভালো পরিমাণে ডিম পাবো। তো আমি চিকিৎসা কিভাবে দিয়েছি কিংবা কী কী চিকিৎসা দিয়েছি সংক্ষেপে যেহেতু বলতে চেয়েছি তাই সংক্ষেপেই বলি। আমি চিকিৎসা দিয়েছি সিমটম হিসেবে, যেমন হাঁসের জ্বর ছিল, জ্বরের মেডিসিন দিয়েছি। হাঁসের মলে দুর্গন্ধ ছিল, হাঁসের মলে প্রবলেম ছিল, তাই অবশ্যই আমি সেই ধরনের মেডিসিন দিয়েছি। হাঁসের ঠান্ডা ছিল, ঠান্ডার মেডিসিন দিয়েছি। হাঁস এটা এক ধরনের ভাইরাস, তাই ভাইরাস কাটার জন্য অবশ্যই আমি সেই ধরনের জীবাণুনাশক ব্যবহার করেছি। প্রতিনিয়ত খামারটা আমি স্প্রে করেছি, প্রতিনিয়ত হাঁসগুলোকে আমি শারীরিকভাবে ব্যায়াম করিয়েছি। সবচেয়ে বড় কথা, আমি মনোবল হারাইনি, আশা হারাইনি। উপরওয়ালার উপর বিশ্বাস রেখে আমি সবসময় কাজে নিয়োজিত ছিলাম এবং আমি বিশ্বাসী ছিলাম যে হাঁসগুলো সুস্থ হবে, সুস্থ রাখতেই হবে। আর এই হাঁসগুলোর সঙ্গে আমি সব সময় অ্যাটাচ থাকার চেষ্টা করেছি এবং তারা কি চাচ্ছে, কিভাবে খাবার খাবে, কেন খাবার খাচ্ছে না, তাদের কি প্রবলেম, এটা বোঝার ট্রাই করেছি, মন থেকে বোঝার ট্রাই করেছি এবং উপরওয়ালার রহমতে হাঁসগুলো সুস্থ। তো আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ থাকবে যে শুধু যে ঠান্ডার সময় ঠান্ডার কারণে হাঁস অসুস্থ হয় কিংবা গরমের কারণে হাঁস অসুস্থ এরকম না। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে এবং আমার হাতে তৈরি খাবার যারা নিচ্ছেন তাদেরকে যে আমি বলি যে খাবারটা মেপে মেপে দেন। এজন্যই মেপে মেপে দিবেন যে
আপনার হাঁসের যদি কোনো প্রবলেম থাকে খাবার রুচি কমিয়ে দেবে। আপনি কিভাবে বুঝবেন যে কত কেজি খাবার আজকে কম খেয়েছে? আপনার 200 হাঁস আছে, 30 কেজি খাবার খাবে, কোনো কারণে আজকে 25 কেজি খাবার খেয়েছে, কিন্তু আপনি জানছেন না। এই যে 25 কেজি খাবার খেয়েছে আপনি যদি মেপে দেন তাহলে আজকেই আপনি ধরতে পারবেন এবং ইমিডিয়েটভাবে আপনি চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। এবং প্রথম সিমটম দেখে আপনি যদি চিকিৎসা করেন অবশ্যই মহামারীতে পরিণত হবে না। তো এক্ষেত্রে অবশ্যই খাবার প্রতিদিন মেপে দিতে হবে এবং খাবারের পরিমাণ অনুযায়ী ডিমের পার্সেন্টেজ ওঠা নামা এর হিসাবটা আপনাকে রাখতে হবে। ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা, ঠিকভাবে ডিম দিচ্ছে কিনা, এই হিসাবটা আপনাদেরকে রাখতে হবে। তো আপনারা যদি মনে করেন আমার হাতে তৈরি খাবার যারা নিচ্ছেন যে এ ধরনের সমস্যা হতে পারে কিংবা যে কোনো রোগে হাঁসগুলো যখন আক্রান্ত হয় তখন আমরা একটা ভুল করে ফেলি, যার কারণে আমাদের খামারে মহামারীটা ব্যাপক আকারে আঘাত হানে। সেই ভুলটা হচ্ছে রেগুলার খাবার দেই, এটা হচ্ছে প্রথম ভুল। তো আপনারা যারা আমার হাতে তৈরি খাবার নিচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যে আপনারা রেগুলার খাবারের সঙ্গে স্পেশালভাবে আমি যে খাবারটা তৈরি করে আমার অসুস্থ হাঁসকে দিয়েছি কিংবা দিয়ে থাকি সেই ধরনের খাবার অন্তত 10 কেজি কিংবা 20 কেজি করে নিয়ে রাখেন। এর জন্যই নিয়ে রাখবেন যে আপনি আজকে বুঝতে পারলেন, আজকে বুঝতে পারার পর আমাকে যদি বলেন কিংবা আমাদেরকে বলেন যে আপু অসুস্থ হাঁসের জন্য খাবার তৈরি করে দেন, আমি হয়তোবা সেদিন কষ্ট করে খাবারটা তৈরি করে দিলাম, বাট সেই খাবারটা যেতে যেতে 3 দিন হয়ে যাবে এবং 3 দিনে আপনার খামারটা কিন্তু অনেক বড় ধরনের রোগে আক্রমণ হতে পারে। আর রেগুলার খাবার এই 3 দিন চালানোর ফলে আপনার রোগটা আরও বেশি হতে পারে। তাই প্রতিনিয়ত যে খাবারটা নিচ্ছেন তার পাশাপাশি 100 হাঁসের জন্য অন্তত 15 কেজি খাবার আপনারা স্পেশালভাবে তৈরি করে নেন। এবং এই খাবারটা কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে স্পেশাল খাবারটা যে নিব, আমাদের হাঁস যদি সুস্থ থাকে তাহলে এই খাবার কি করব। এই খাবারটা অবশ্যই আপনি দিতে পারবেন আপনার হাঁসকে। এটা এমন কোনো খাবার না যে আপনার হাঁসকে দিলে হাঁসের প্রবলেম হবে। এই খাবারটা একেবারেই হালকা, এই খাবারটা অসুস্থ হাঁসের জন্য প্রযোজ্য এবং সুস্থ হাঁসের জন্য প্রযোজ্য, তবে অসুস্থ হাঁসের জন্য এটা মাস্ট। এই খাবার দেওয়ার পরে আপনারা যদি চিকিৎসা চালান ইনশাল্লাহ হাঁসগুলো সুস্থ হওয়ার জন্য আপনি আশাবাদী থাকতে পারেন। তো অনেকেই বলতে পারেন যে আপু আমরা তো কোম্পানির খাবার খাওয়াচ্ছি, তাহলে কি আমাদের জন্য কোনো সার্ভিস নাই কিংবা আমরা কি এই খাবারটা নিতে পারবো না? অবশ্যই যারা কোম্পানির খাবার খাওয়ান তারাও এই খাবারটা নিতে পারবেন স্পেশালভাবে। আর এই খাবারটা নিয়ে সর্বোচ্চ আপনারা 1 মাস রাখবেন। 1 মাসের মধ্যে যদি আল্লাহ না করুক আপনাদের হাঁস কোনো কারণে রুচি কমিয়ে দেয়, কোনো কারণে ঠান্ডায় আক্রান্ত থাকে, কোনো কারণে জ্বরে আক্রান্ত থাকে, কোনো কারণে পেটের অজির্ণে আক্রান্ত থাকে, সেই সময় এই খাবারটা দিবেন। যদি আল্লাহর রহমতে হাঁস সুস্থ থাকে তাহলে 1 মাসের মধ্যে আপনারা 1 মাস যেদিন শেষ হবে তার 2-1 দিন আগে আপনারা এই খাবারটা হাঁসকে দিয়ে দিবেন এবং পুনরায় আমাদের হাতে তৈরি এই খাবারটা আপনি অর্ডার করবেন। 100 হাঁসের জন্য সর্বোচ্চ 15 কেজি খাবার অর্ডার করলেই হয়ে যাবে। এবং যারা আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা রেগুলার খাবারের সঙ্গে অবশ্যই এই খাবারটা এই শীতকালে অন্তত স্টক করে রাখবেন। আর একটি কথা বলি যে আমার খামারে মহামারীর জন্য আমি একাধিক কারণকে দায়ী করলেও একটা কারণ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে খাবার মেপে দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটাও শেয়ার করেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা দেশের বিভিন্ন স্থান থেকে আমার হাতে তৈরি খাবার নেন এবং যারা হঠাৎ করেই টাকা পাঠিয়ে বলেন যে আপু আমার 3 দিনের খাবার আছে, আজকে খাবার না দিলে সমস্যা হবে, তো তারা একটু এই ব্যাপারগুলো একটু হলেও চিন্তা করবেন যে আপনাকে খাবার দিতে গিয়ে আমার খাবারে খাবার থাকে না এবং পরদিন আমি খাবার যখন তৈরি করি সেই অবস্থাতে মাপার সময় থাকে না কিংবা আমার খামারেও খাবার কিন্তু শর্ট পড়ে যায়, 1-2 ঘন্টা লেট হয়ে যায়। তো খাবার শেষ হওয়ার অন্তত 7 দিন কিংবা 8 দিন আগে জানাবেন এবং আমি যেন আপনাদের অর্ডারের উপর বেস করে 1-2 দিন পর খাবারটা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমার খামারের জন্য আমি খাবার সবসময় স্টক রাখতে পারবো এবং আপনারাও কখনো খাবার সংকটে পড়বেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনভাবে আমাদের হাতে তৈরি খাবার নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার জোগাড় করে অনেক ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। ইজিলি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হাতে তৈরি খাবার নিতে পারবেন এবং আপনার খামারে A to Z দায়িত্ব আমাদেরকে দিতে পারবেন। কখন কোন মেডিসিন দিবেন, কখন কোন খাবার দিবেন, আপনার হাঁস কীভাবে সুস্থ থাকবে, প্রতিদিনের ওষুধের লিস্ট, প্রতিদিনের খাবারের পরিমাণ সব কিছু এখান থেকে আমরা অবশ্যই তদারকি করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।